হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি গণেশ করি স্বাধীন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমরাকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক আমরা আলোচনা করছি। আজকে আলোচনার বিষয় থাকবে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় সম্পর্কে, বিকাশ এর বিষয় সম্পর্কে। তো দেরি না করে ভিডিওটি শুরু করব। তার পূর্বে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেল বটনও প্রেস করে দাও যাতে আমি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি যে ভিডিওগুলো আপলোড করব। এবং ভালো লেগে থাকলে ভিডিওটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, সাথে লাইক শেয়ার বন্ধুদের, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। যারা পুরানো ভিডিওগুলো দেখোনি তারা নিচের ডেসক্রিপশনে পুরনো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আর বেশি লেট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আন্তর্জাতিক সম্পর্কের সূচনা আধুনিক কালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ 1919 সালের পরবর্তী সময়কালকেই ধরা হয়ে থাকে। তবে বহু আগেও বিখ্যাত লেখক এর রচনার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের যে মৌলিক চিন্তাভাবনা এর কথা তুলে ধরেছিলেন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন চীনের দার্শনিক মেনসিয়াস, ভারতের কৌটিল্য ছিলেন এবং ইতালির মেকিয়াভেলি। এই তিনজন চিন্তাবিদ এর আলোচনার মধ্যেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা আভাস পাওয়া যায়। তিনজনই ছিলেন প্রাচীন দার্শনিক। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে আধুনিক কাল, সেই আধুনিক কালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কি করে হলো? প্রথম যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে জাতি রাষ্ট্রের উদ্ভব। জাতি রাষ্ট্র কি আমি একটু বলি। জাতি রাষ্ট্র অর্থাৎ যে রাষ্ট্রটা সার্বভৌম ক্ষমতায় রয়েছে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি জাতি রাষ্ট্র। কারণ জাতি হচ্ছে প্রথম জনসমাজ, জাতীয় জনসমাজ, তারপরে হচ্ছে জাতি। এই জাতি রাষ্ট্র তৈরি হতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। যাই হোক, একাদশ শ্রেণীতে তোমরা জাতীয়তাবাদ, জাতি, জাতীয় জনসমাজ সম্পর্কে বুঝেছ, পড়েছ। আমি সেই আলোচনায় এখন যাচ্ছি না। তো জাতি রাষ্ট্রের উদ্ভব এর সাথে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কি করে হলো? না দেখো, বিভিন্ন পণ্ডিত মনে করেছেন যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়েছে। কারণটা হচ্ছে 1648 খ্রিস্টাব্দে যে বিশেষ সন্ধিক্ষণ বলে চিহ্নিত করা যেতে পারে এই সময়কালটাকে। কিন্তু তার আগে রাষ্ট্র ব্যবস্থা যে ছিল না তা বলা যাবে না। কেননা প্রাচীন গ্রীসে, চীনে, ভারতে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তাকে কোনোভাবেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলা যাবে না, কারণ সেটা ছিল প্রাচীন। প্রাচীনের রাষ্ট্র ব্যবস্থার সাথে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলে প্রাচীন রাষ্ট্র ব্যবস্থাটাকে, যাকে আমরা ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌম জাতিরাষ্ট্র বলছি, যার উৎপত্তি 1648 খ্রিস্টাব্দে। এরপরে দেখো, তাহলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা আমরা ফসল হিসেবে বলতে পারি যে ইউরোপের নবজাগরণ এবং ধর্ম সংস্কার আন্দোলন। ইউরোপের নবজাগরণ আর ধর্ম সংস্কার আন্দোলনটি ছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ফসল। আর এই জাতি রাষ্ট্রগুলিকে নিজেদের সার্বভৌম বজায় রেখে একে অপরের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য এবং নানান ক্ষেত্রে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে।
কেননা না আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রথম সূচনা হয় এভাবেই যে একটি জাতিরাষ্ট্র অপর এক সার্বভৌমত্ব জাতিরাষ্ট্রের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছিল, এভাবেই আর এইভাবে কি হয়ে গেল না জাতি রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা সূচনা ঘটে। তাই জাতি রাষ্ট্রের উদ্ভবের সময়কে আমরা বলবো আন্তর্জাতিক সম্পর্কের সময় বা আদিকাল। তাহলে বুঝতে পেরেছো না জাতি রাষ্ট্রের উদ্ভব হলো এবং সেই উদ্ভবের সময় যে বিভিন্ন রকম দেশের সাথে এক দেশের সম্পর্ক, এই সম্পর্কের ফলেই সে সম্পর্ক রাজনৈতিক হোক, আধুনিক হোক, এই আন্তর্জাতিক সম্পর্কের এটাই হচ্ছে একটা আদিকাল। কিন্তু বন্ধুরা মনে রাখবে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আন্দোলনের ফসল হচ্ছে ইউরোপের নবজাগরণ ও ধর্মসংস্কার আন্দোলন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। দ্বিতীয় যে বিষয়টা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের পথে নিয়ে গেছে সেটা হচ্ছে শিল্প বিপ্লব। তোমরা জানো যে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে একটি অনেক বড় রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে সবাই এটা মনে করেন। না শিল্প বিপ্লবের ফলেই এক রাষ্ট্রের সঙ্গে অন্য এক রাষ্ট্রের যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এটা আমরা দেখতে পাই এবং এর ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেহেতু যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক হয়ে যায় তাহলে কি হয় না বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেই পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আরও সহজ হয়ে যায় এবং রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে দূরত্বের বাধা অতিক্রম করে আরও কাছাকাছি চলে আসে। কারণ একবার একটা রাস্তা যদি তৈরি হয়ে যায় তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতায়ও বলছি যে একবার একটা রাস্তা তৈরি হয়ে গেলে আমাদের খুব আর বেশি কঠিন মনে হয় না, খুব সহজ মনে হয়। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এই শিল্প বিপ্লবের কারণে। যাই হোক, বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো ভিডিওটিকে বারবার তোমরা দেখবে, বুঝে যাবে আমি খুব সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তৃতীয় পর্যায়ে আসছি, প্রথম বিশ্বযুদ্ধ। না প্রথম বিশ্বযুদ্ধ যে সময়কাল 1914 থেকে 1919, এই যুদ্ধের পরবর্তী ঘটনাবলীটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। কেননা প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়টি, এই বিষয়টি একটি নতুন মাত্রা লাভ করে এবং এই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের যে তাত্ত্বিক আলোচনা এটারও সূত্রপাত হয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন যে রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা প্রস্তাব রেখেছিলেন, তা আন্তর্জাতিক সম্পর্ককে তার বিকাশের এক নতুন দিক খুলে দিয়েছিল। না উড্রো উইলসনের 14 দফা দাবির পরে আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ, সেই বিকাশের সূচনা হয়। উইলসনের ওই 14 দফা দাবি প্রস্তাবের মধ্যে যে ছিল সমস্ত রকম গোপন কূটনীতি, উপনিবেশগুলির মধ্যে স্বাধীনতা, সমস্ত রাষ্ট্রগুলিকে কীভাবে একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা যাবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে উইলসনের যে ওই 14 দফা দাবি প্রস্তাবকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়েছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ এর প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক
সম্পর্ক বজায় রাখার জন্যই। মার্কিন যুক্তরাষ্ট্র যে বৃহৎ শক্তিরূপে দাঁড়িয়েছিল তৎকালীন, রুশ বিপ্লবের ফলস্বরূপ বা সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ইত্যাদি যে আলোচ্য বিষয় ছিল, একদিকে বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল, আবার একদিকে রুশ তার বিপ্লবের ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ইত্যাদির ঘটনা আলোচ্য বিষয় আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ গুরুত্ব লাভ করেছিল। 1920 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয়ে যায় কূটনীতি যুগ, যেটাকে আমরা ওপেন ডিপ্লোমেসি বলতে পারি। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় এই ওপেন ডিপ্লোমেসি বিষয়টি অনেক প্রভাব বিস্তার করেছিল। বলতে পারি যে বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা এই সময় থেকেই শুরু হয়েছিল, 1920 সালের পর থেকে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা আরম্ভ হয়। তোমরা মনে রাখবে যে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। 1921 সালে লর্ড ব্রাইস আন্তর্জাতিক সম্পর্কের ওপরে বক্তৃতা দেন। বক্তৃতা দেওয়ার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হয়েছিলেন। পরের বছর তার বক্তৃতামালা আন্তর্জাতিক সম্পর্ক নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। এছাড়াও প্রকাশিত দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, যেটি 1922 সালে E.A. ওয়ালেস এর সম্পাদনায় হয়েছিল। R.L. বিওয়েল এর লেখা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ 1925 প্রভৃতি সেই সময় থেকে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে পুরো বিশ্ব দরবারে ধীরে ধীরে করে বিশ্ব দরবারে আজকে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আমরা জানতে পারছি। চতুর্থ যে কারণ আন্তর্জাতিক বিকাশের নিয়ে, সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, যা 1945 সাল অবধি পর্যন্ত চলতে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। স্বতন্ত্র বিষয় হিসাবে আমি এই জন্যই বলছি যে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরও ভালোভাবে পুরো বিশ্ব এটিকে স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে প্রতিষ্ঠা করতে শুরু করে কি না, আমরা সবাই সবার মধ্যে একটি সম্পর্ক বজায় রেখে চলব। এই সময় আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। না, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর, মনে রাখবে কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর 51টি রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল একটি আন্তর্জাতিক সংগঠন, যার নাম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপের প্রাধান্য খর্ব হয় ওই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত হওয়ার সময়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট
এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বে সামাজিক জোটের যে রাষ্ট্র, এই পরস্পর বিরোধী দুই জোটের মধ্যে আন্তর্জাতিক রাজনীতিটা বিভক্ত হয়ে পড়েছিল। এই সময়টিকে একদিকে পুঁজিবাদী আর একদিকে হচ্ছে সমাজতান্ত্রিক, এই দুই জোটের যে একটা রাজনীতি বিভক্ত হয়ে পড়া, এটাকে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণ বলা হয়। এক মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, তো অন্য মেরুতে সোভিয়েত ইউনিয়ন। এই দুই যে মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে ক্ষমতা প্রদর্শন বা নিজেদের মধ্যে মতাদর্শ প্রতিষ্ঠার যে একটা রেষারেষি চলে, তার ফলেই আমরা এক ধরনের লড়াই দেখতে পাই, যে লড়াইকে বলা হয় ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার। ঠান্ডা লড়াই এমন এক অবস্থা যা এক কথায় বলতে পারি বা বলা যেতে পারে, না যুদ্ধ ছিল না শান্তি। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে আরও এক ধরনের জোট দেখা যায়, যে জোটটির নাম হচ্ছে নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বা NAM নেমও বলতে পারি, নন অ্যালায়েন্ড মুভমেন্ট। যেহেতু এই রাষ্ট্রগুলি, নির্জোট রাষ্ট্রগুলি মার্কিন বা সোভিয়েত কোনো জোটের মধ্যেই যেতে চায়নি, তাই এদের নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়ে থাকে। এর মধ্যে ভারত, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর সহ কয়েকটি দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্কের যে বিকাশ, সেই বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা মধ্যে একটি পট পরিবর্তন হয়। এই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয়সূচি গড়ে ওঠে পুরো বিশ্বজগতের সামনে। এরপর পঞ্চম যে বিষয়টা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে সহায়তা লাভ করেছে, তা হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়। এই সময় 1951 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন, এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে ওঠে। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। দীর্ঘকাল যে ঠান্ডা লড়াই চলে আসা, এর পরিসমাপ্তি ঘটে 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, কারণ সোভিয়েত ইউনিয়ন পতন ঘটে যাওয়ার পর আর ঠান্ডা লড়াই আর হয়নি, পরিসমাপ্তি ঘটে যায়। সারা বিশ্বে এক মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা হয়। তো এই যে ক্ষমতার একমুখী হওয়ার এক সময়, এই ক্ষমতার একমুখীকরণ, এই সময় থেকে একমেরু বিশ্ব অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড এর আত্মপ্রকাশ ঘটে। এরপর হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার আগে যেহেতু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত ছিল, সে সময় আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাই হতো, এবং এই সময় থেকে কিন্তু তার পরিবর্তন ঘটে। রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্কে এতকাল আন্তর্জাতিক সম্পর্কের একমাত্র মূল আলোচ্য বিষয় হিসেবে ধরে নেওয়া হয়েছিল, সেই দৃষ্টিভঙ্গিরও একটা আমূল পরিবর্তন ঘটে। যারা রাষ্ট্র নয় অথচ রাষ্ট্রের মতোই আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিল, সেই সব অরাষ্ট্রীয় কর্মকর্তাদেরও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে সম্মিলিত জাতিপুঞ্জ, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা,
বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন প্রভৃতি সংগঠনগুলি। এটা ষষ্ঠ যে কারণ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সম্পর্কে, তা হচ্ছে বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন। বর্তমান যে সময়, এটা হচ্ছে বিশ্বায়নের যুগ বা গ্লোবালাইজেশন। এই বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে অনেকেই মনে করেছিলেন বা মনে করেন। আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়েছিল জাতি রাষ্ট্রের আলোচনাকে কেন্দ্র করেই। সেখানে এখনও বহু বিষয় আলোচ্য সূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আসলে যে জাতিরাষ্ট্রের প্রভাব এককালে বিশাল ছিল, তা এখন সীমিত হয়ে এসেছে। কারণ হচ্ছে যে অনেকেই মনে করেন যে বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমিকতার বিষয়টি একটি সংকট ছিল, কিন্তু বর্তমান যে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর নির্দেশ মেনে রাষ্ট্রগুলিকে আর্থিক নিয়মকানুন ঠিক করতে হয়। তাই রাষ্ট্র আর কোনোভাবেই আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে না। এই পরিস্থিতিতে বিশ্বায়নের যুগে অধ্যাপক জন বেইলিস এবং স্টিভ স্মিথ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নতুন বিষয়কে আন্তর্জাতিক করতে চেয়েছেন। আর এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থতত্ত্ব, পরিবেশগত যেসব সমস্যা, সেই সমস্যাসমূহ, পারমাণবিক অস্ত্রের প্রসার, সন্ত্রাসবাদ, আঞ্চলিকতাবাদ, বিশ্ব বাণিজ্য ও অর্থ দারিদ্র্য উন্নয়ন, ক্ষুধা, মানবাধিকার এবং নারী পুরুষের বৈষম্য। অর্থাৎ বিশ্বায়নের যুগে শুধুমাত্র একটি বিষয়কে নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠেছে বা উঠছে, তা আমরা মেনে নিতে পারি না। বর্তমানে বিভিন্ন সব দিক দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব দরবারে এক স্থান পেয়েছে। আজকের বিষয় সম্পর্কে এতটাই। পরবর্তী ভিডিওতে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ভিডিওটি দেখো, বারবার দেখো, যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, প্রশ্ন থাকলে কমেন্ট করো। তোমাদের আশেপাশে বন্ধু থাকলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের সদস্য হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো, যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও যেগুলো তোমাদের জন্য তৈরি করব, সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।